নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আবার এসে গেছি আপনাদের সামনে একদম ভোটের হাঁড়ির খবর নিয়ে। এবার এই এপিসোডে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কে জিতবে আর কে হারবে। 2026-এর বিধানসভা নির্বাচনে কে জিতবে আর কে হারবে। দেখুন, তৃণমূল জিতবে না বিজেপি জিতবে, মোদ্দা প্রশ্ন তো এটাই। বাম এবং কংগ্রেস তারা কিঞ্চিত ভালো ফল করলে করবে, কিন্তু তারা ক্ষমতায় কুর্সিতে গিয়ে বসবে, নবান্ন দখল করবে, এমনটা কেউ কিন্তু বলছেন না। কিন্তু প্রধান প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেতৃত্বের হলো বিজেপি। তাহলে বিজেপি জিতবে না মমতা জিতবে, তৃণমূল জিতবে, মূল প্রশ্ন এটাই তো। এবং এখানে একটা জিনিস তো আমি বলতেই পারি যে দুজনে জিতবে না, অর্থাৎ দুজনের মধ্যে তো একজনই জিতবে, দুজন তো আর জিততে পারে না। কিন্তু সমস্যাটা কি হয়েছে জানেন, আপনাদের আমি বলছি, সেটা হচ্ছে যে রাস্তাঘাটে যেখানে থাকি সেই আবাসনে আমি তো প্রায় ভয়ে ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, কারণ যে আমাকে দেখছে, দেখলেই জিজ্ঞাসা করছে যে আচ্ছা কি হচ্ছে বলুন তো। আর মানুষের টেনশন বাড়ছে, যত সময় এগিয়ে আসছে আর তো দরজা কটকট করে কড়া নাড়ছে। ভোট শেষ হয়ে গেল, 4 তারিখে ফলাফল বেরোবে, কে জিতছে, দিদি না দাদা, মোদি না মমতা, এটা আপনাকে বলতে হবে। যে আমাকে বলতে হবে মানে কি, আমি কি করে জানবো যে কে জিতছে? এটা তো আনপ্রেডিক্টেবল, এটাকে কি প্রেডিক্ট করা যায় নাকি? আর আমি তো পোল স্টারও নই যে নির্বাচনী সমীক্ষা করে বেড়াচ্ছি, আমার একটা বিশাল টিম আছে, তারা সব স্যাম্পল ট্যাম্পল নিয়ে সার্ভে করে আমি কিস নতিজে মে পৌঁছেঙ্গে। হ্যাঁ, এই প্রশ্নটা না, আপনি এত বছর ধরে সাংবাদিকতা করছেন, আপনি তো একদম নাড়ি টেপা ডাক্তার, আপনি বলতে পারবেন না? তাহলে যে হ্যাঁ, বিলক্ষণ 43 বছর হয়ে গেল এই পেশায় আছি এবং সেটা ঘটনাচক্রে আছি যে একটা বিরাট আমার মেধার উৎকর্ষ আছে সাংবাদিকতার ব্যাপারে, এমনটা দাবি করছি না, আমার থেকে অনেকেই আরও ভাগা ভাগা সাংবাদিক আছেন। কিন্তু মোদ্দা জিনিসটা হলো আমি কি মনে করছি, আমি বিশ্লেষণ করতে পারি, কিন্তু কে জিতছে আর কে হারছে কি করে বলি বলুন তো? না, বলতে হবে, আপনাকে জানাতেই হবে, কারণ আপনি জানেন, আপনি আমাদের বলছেন না। আমি জানলে আপনাদের বলবো না। সুতরাং কে জিতছে আর কে হারছে, দেখুন, আমি এবারে দেখলাম যে যারা সব বাঘা বাঘা পোলস্টার, আমি নাম করছি না, একজন পোলস্টার গতবারে যা যা বলেছিল সব ভুল হয়েছিল এবং টিভির পর্দার সামনে কান্নাকাটি করেছিল, এমন পোলস্টারও আছেন যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আবার তারা শুরু করে দিয়েছেন। সব থেকে অভিনব জিনিস দেখলাম, একজন পোলস্টার তিনি রীতিমতো সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গে কে জিতছে কে হারছে বলা খুব কঠিন। কেন কঠিন? না, মানুষ কথা বলছে না। আচ্ছা, মানুষ চিরকাল কি কথা বলতো? আগে সব একদম হড়হড় করে বলে দিত কাকে ভোট দিচ্ছি। না, এবারে বেশি সংখ্যক আর কি না বলা বাণী একটু বেশি। তার কারণ না, স্কেয়ার্ড, তারা ভয় পাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে আমি ভোট দেব না যদি সেটা বলে দিই, তাহলে যদি আমি এখন পাড়ায় মার খাই। আচ্ছা, আমি বিজেপিকে ভোট দেব না সেটা বললে যদি আবার সমস্ত গৈদিক বাহিনী এসে আমাকে করে জেরা করতে শুরু করে যে তুমি এরকম কথা কেন বলেছো। সুতরাং আইদার অর, কেউ কোনো কিছু কথা বলছে না, মুখ টিপে আছে। সুতরাং এমনকি একজন পোলস্টার এমন সব প্রশ্ন করতে শুরু করেছিল, অভিযোগ ওঠে যে বাধ্য করা হচ্ছে যে বিজেপির হয়ে বলার জন্য। সেই কারণে রাজ্য পুলিশ নাকি এমন বহু লোককে গ্রেপ্তার করেছে, পোলস্টারদের যে বাহিনী অর্থাৎ সেই সার্ভে সংস্থাকে। আমি এত সমস্ত বিতর্কের মধ্যে যাবই না, কেননা যেটা জানি না, সত্যি কথা বলছি, আমি জানি না যে কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং কোন দল ক্ষমতায় আসবে। কিন্তু যেটা বলতে পারি সেটা হলো 2021 সালের বিধানসভা নির্বাচনও তো তখন কভার করেছিলাম, 2019-এর লোকসভাও করেছিলাম, 2021-এও কিন্তু বিজেপির মনে হয়েছিল যে তারা ক্ষমতায় এসে গেছে। 2019-এ লোকসভায় জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তারা অনেকগুলো আসন পেয়েছিল, পরে এমএলএ সংখ্যা একটু কমে গেল, 19টা প্রাথমিকভাবে তো পেয়েছিল। সুতরাং একটা বিরাট ভোট ব্যাংক। তখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হিসাবে তার কৃতিত্ব দাবি করেছিলেন যে এতগুলো লোকসভায় প্রার্থী পাঠানো মরুভূমিতে ফুল ফোটানোর মতো ব্যাপার। কিন্তু এবারে একটা জিনিস আপনাকে আমি বলছি যে এই বিজেপি, আমি এত বছর ধরে বিজেপি কভার করছি, 84 সালে চাকরিতে ঢুকেছি, তখন বর্তমান খবরের কাগজে, 87 সালে দিল্লি গেছি।
সেই তখন থেকে বিজেপি মানে বিজেপি যে কবে কভার করছি নিজেই ভুলে গেছি। সেই তবে থেকে বিজেপি কভার করছি, যে কারণে আমি বিজেপির সমর্থক এ কথা বলছি না, কোনো দলেরই সমর্থক হয়ে সাংবাদিকতা করাটা আমি করতে পারিনি, এটা একটা অযোগ্যতাও এখন বলে হয়তো বিবেচিত হবে। কিন্তু তার ফলে যেটা হয়, সবসময় যেটা হয়, যে মমতার কিছু যদি ভালো বলি তাহলে আমি চটিচাটা বলে আমাকে সোশ্যাল মিডিয়ায় আখ্যা দেওয়া হয়। আর যদি আমি বলি যে না, নরেন্দ্র মোদী ঠনঠনি কালীবাড়িতে এই যে সিদ্ধান্ত এবং এত পরিশ্রম দেশের প্রধানমন্ত্রী হয়ে, এত অ্যাগ্রেসিভ, তো এটা তো হচ্ছে সেই মানে ভালো ছাত্ররা যেরকমভাবে লেখাপড়া করে তারা মানে খুব স্টুডিয়াস, হ্যাঁ, যতটা না মেরিট তার থেকেও বেশি স্টুডিয়াস। তো এইটা একটা মানে মেধাতে পৌঁছনো, রাজনৈতিক মেধায় পৌঁছনোর চেষ্টা, মানে উত্তীর্ণ, সেটাকে আমি যদি তারিফ করি তাহলে বলবে যে তুমি তো নরেন্দ্র মোদীর একটা মস্ত বড় মানে হাতা, হ্যাঁ, চামচ নয় হাতা। এখন তাহলে আমার পক্ষে হয়েছে জ্বালা, নিরপেক্ষ সাংবাদিকতার রাজনৈতিক পরিসর কার্যত উধাও। কিন্তু কে জিতবে আর কে হারবে, আমি আসল কথাটা চলে আসি, বকবক করে যাচ্ছি, এবার বলবেন যে আপনার মানে ফুটেজ খাচ্ছেন, আসল কথাটা বলছেন না। যদি বলি এইভাবে, যদি বলি তাহলে সেটা বৈজ্ঞানিক হবে। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন মানে আক্রমণের পরেও তিনি তার মোকাবিলা করতে সক্ষম এবং সেটা করছেন। এমন কথাও আমি বলেছি যে কখনো কখনো মনে হয় যে অশান্তির মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটা একটু বেশি কাজ করে। শি লাভস ওয়ার, মানে একদম যুদ্ধের মধ্যে, মানে একবার সিপিএমের মানে কাছ থেকে তিনি প্রহৃত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, আর তত বেশি বেশি করে ক্রাইসিস ম্যানেজার হয়েছেন, তত বেশি বেশি করে রাজনৈতিক সংকটের মোকাবিলা করেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্বরাও তারা অন্তত ভেতরে ভেতরে করে না, প্রকাশ্যে যে যাই বলুন না কেন, কেননা এত বছর ধরে তিনি একা কিন্তু ধরে রেখেছেন, মোকাবিলা করছেন। এই যে বিজেপির যে আক্রমণাত্মক ভূমিকা সেটাকে তিনি ডিফেন্ড করছেন, বারবার রণকৌশল বদলাচ্ছেন। কিন্তু বিজেপি এবার যেটা করেছে সেটা 2021-এর থেকে আলাদা। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি যদি আমায় জিজ্ঞেস করেন যে 15 বছর পর অ্যান্টি ইনকামবেন্সি আছে না নেই, হোয়াট ইজ অ্যান্টি ইনকামবেন্সি, মানে প্রতিষ্ঠান বিরোধিতা, শাসক দল বিরোধিতা, তাহলে আমি যদি বলি না 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 না, কোনো প্রতিষ্ঠান বিরোধিতা নেই, মানুষ একদম ভীষণ সুখে শান্তিতে রয়েছে এবং কোথাও কোনো জ্বালা যন্ত্রণা অভিযোগ কিচ্ছু নেই, এবং এটা তো একটা মানে কি বলবো কুসুমাস্তীর্ণ একটা গদিতে বিছানায় পশ্চিমবঙ্গ রাজ্যবাসীরা শুয়ে আছে, এটা বললে কিন্তু সত্যের অপলাপ হবে। অর্থাৎ রাজনৈতিক বাস্তবতাটা হচ্ছে যে অ্যান্টি ইনকামবেন্সি ইজ এ ল অফ নেচার, প্রকৃতির সূত্র, যেটা উত্থিত হয় সেটা পতনও হয়। অর্থাৎ সবসময় এটা সেই মুঘল সাম্রাজ্যের পতনের কারণ আমাদের ইতিহাসে পড়তে হয়েছিল না, যে একটা সাম্রাজ্যের উত্থান হলে চরম জায়গায় আরোহণ করবে এবং তারপর তার পতন হবে। সুতরাং এখন এই পতনটা কতদিনে হবে? সিপিএমের পতন হতে সময় লেগেছিল 30 বছরেরও বেশি, এবং আমরা তখন বলেছিলাম যে এরকমভাবে সিপিএম খাড়ায় সিঁড়ি দিয়ে উঠে তারপরে লিফটে করে নামছে। এখন 15 বছর পর যদি তৃণমূল কংগ্রেসের পতন হয় তাহলে তো বলতে হবে লিফটে নয়, প্যারাশুটে করে নামছে। এখন এই পতনটা হবে কি হবে না তার শেষ কথা বলবো আমি, জয়ন্ত ঘোষাল, এটা আমার কাছ থেকে এক্সপেক্ট করবেন না। তার কারণ আমি পোলস্টার নই, আমি বিশ্লেষণ করছি পরিস্থিতির, যে হ্যাঁ, জেলায় জেলায় মানুষের খুব অসন্তোষ রয়েছে। সেই অসন্তোষটাকে মোকাবিলা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। এবং তিনি কি করছেন, বা তিনি সাধারণ মানুষের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে বিজেপি এই যে এত আক্রমণাত্মক ভূমিকায় নেমেছে, তার ফলে যতগুলো ইনস্টিটিউশন আছে, প্রথমে সিবিআই, এনফোর্সমেন্ট, তারপরে আমি দেখতে পাচ্ছি যে এখন যে অধুনা নির্বাচন কমিশন, এসআইআরের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া কার লাভ কার লোকসান তার উপরেও কিন্তু ভোটের ফলাফল অনেকটা নির্ভর করছে। একটা যেরকম অ্যান্টি ইনকামবেন্সি আছে, সেই অ্যান্টি ইনকামবেন্সিকে বাঙালি আইডেন্টিটির প্রশ্ন তুলে মমতা কিন্তু দিল্লি বিরোধী একটা অভিযান তৈরি করে একটা বিরোধী রাজনৈতিক স্পেস তৈরি করছেন। কিন্তু বহু জায়গা আছে, সেখানে গ্রামাঞ্চলে বহু জায়গায় অ্যান্টি ইনকামবেন্সি আছে, এবং সেখানে কিন্তু ভোটের সেই সুযোগটা বিজেপির একটা মাইক্রো ম্যানেজমেন্ট এবার করেছে।
সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই বিরোধিতাটা রয়েছে। কিন্তু সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে এসআইআর এর কি কনসিকোয়েন্স হবে, অর্থাৎ এসআইআর এর যে নতুন তালিকা, সেই তালিকায় কতজন মুসলমান আছে যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন? কতজন এখানে রোহিঙ্গা বেরোলো, যে রোহিঙ্গা রোহিঙ্গা করে বিজেপি নেতারা তো অনেক বিবৃতি দিয়েছিলেন। রোহিঙ্গাদের সম্পর্কে তো সুকান্ত চৌধুরী, তিনি মানে একজন এমিরেটাস অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, তিনি বলেছেন যে রোহিঙ্গাদের আলাদা ডায়ালেক্ট দেখলেই চিনতে পারা যায়। ওরকমভাবে রোহিঙ্গারা কখনো লুকিয়ে থাকতে পারে আমাদের রাজ্যে? আর থাকলে সেটা তো নির্বাচন কমিশন আমাদের জানায়নি যে কতজন অনুপ্রবেশকারী আছে, জানিয়েছে? জানায়নি। আমি আজকে একটা সংবাদপত্রে একটা প্রবন্ধ পড়ছিলাম, সেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের মেয়েরা ভোটার হিসেবে ডিলিশনে অনেক মহিলা বাদ গেছে। দু তিনটে রাজ্যে, সব থেকে বেশি যে রাজ্যগুলোতে, তিনটে রাজ্যে সব থেকে বেশি মহিলা ভোটার বাদ গেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা অন্যতম। সুতরাং মহিলা ভোট যদি বেশি পড়েও থাকে, সেটা কিন্তু ডিলিটেড যে নাম। সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে কত লোক ভোটে দেওয়ার সুযোগ পেল না। ভারতের ইতিহাসে কখনো এরকম হয়েছে কিনা বলে আমার জানা নেই। অর্থাৎ সাবজুডিকেটেড যারা হলো তাদের মধ্যে থেকে 200 জনও নয়, তার থেকেও কম লোককে ভোটার তালিকায় তারা ডিসপিউট মুক্ত হয়ে ঢুকেছে, কিন্তু ঢুকলো না কতজন। সুতরাং এই পরিস্থিতিতে ভোটাররা সবাই নয়। এসআইআর এর যে ভোটটা যেটা হয়েছে, এটা অ্যান্টি, প্রথম দফায় যে ভোট হয়েছে সেটা দ্বিতীয় দফায় হবে কিনা জানি না। অনেকে বলছে যে দ্বিতীয় দফায় মানুষ বেশি করে ভোট দেবে। একটা কারণ হচ্ছে অ্যান্টি ইনকমবেন্সির জন্যে এরকমভাবে হুড়ুহুড় করে 90 ভাগেরও বেশি, 92 ভাগের চলে গেছে ভোট হচ্ছে। এটা কখনো পশ্চিমবঙ্গের ইতিহাসে হয়নি। আর একটা কারণ বলা হচ্ছে যে এসআইআর এর ফলে বেসটা ছোট হয়ে গেছে, তার ফলে মানে অ্যাভারেজ যে ভোটটা সেটা এটা সাধারণ মানে সেই নিয়ম ভোটের, তাতে এটা হচ্ছে। আর থার্ড একটা কারণ হচ্ছে যে মানুষ ভয় পেয়ে গেছে, স্কেয়ার্ড। যদি ভোট না দিই তাহলে ভোটার তালিকা থেকে নাম বেরিয়ে গেল, আমি নাগরিকই থাকলাম না, পরের বারে ভোট যখন হবে তখন আমার নাম থাকবে না, বাবা চল 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 ভোট দিই। সুতরাং আলস্য ছেড়ে দিয়ে মধ্যবিত্ত, নিম্নবিত্ত বাঙালিদের মধ্যে এবং পশ্চিমবঙ্গবাসীর মধ্যে একটা ভোট দেওয়ার প্রবণতা, সেটাকে আপনি যদি বলেন সচেতনতা বৃদ্ধি, তাহলে সচেতনতা বৃদ্ধি, ভয় বললে ভয়, সে যেভাবেই বলুন না কেন, বি দ্যাট অ্যাজ ইট মে, মানুষের ভোট দেওয়াটা বেড়েছে। এখন তার ফলে ভোট কেন দেওয়া বাড়লো, সবশেষে এটাই বলবো যেটা প্রণব মুখোপাধ্যায় আমাকে বলতেন, যে জানিস তো সব থেকে ভালো ভোটের কি হবে সেটা বিশ্লেষণ করা যায়, সেটা এক্সিট পোলের পর নয়, সেটা ভোটের ফলাফলটা যখন বেরিয়ে যায় ঠিক তারপর। সুতরাং 4 তারিখের পর আমরা আরও ভালো করে বিশ্লেষণ করব কেন এমন হলো। আপাতত এইটুকু বলতে পারি যে লড়াইটা কিন্তু যথেষ্ট জটিল। কে জিতবে আর কে হারবে সেটা শেষ কথা বলার মালিক আমি নই।